হ্যালো ক্লাস 12। আজ আমরা পড়ব একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে হক রুস্টিং। হক রুস্টিং কবিতাটা লিখেছেন কে? হক রুস্টিং কবিতাটা লিখেছেন টেড হিউজ। এবার কবিতাটায় যাওয়ার আগে কিছু কথা যেগুলো জেনে রাখা প্রয়োজন। ইনি হচ্ছেন আমাদের পোয়েট টেড হিউজ এবং তার লেখা যে কবিতা তার নাম হচ্ছে হক রুস্টিং। আচ্ছা, হক মানে কিন্তু আমরা সবাই জানি যে হক মানে হলো একটা বাজ পাখি। তাহলে হক কথার অর্থ হলো বাজ পাখি। এবং রুস্টিং মানে কিন্তু বিশ্রাম নেওয়া, অর্থাৎ রুস্টিংকে তোমরা রেস্টিং বলতে পারো। রুস্টিং মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। তাহলে এই কবিতাটা আমাদের মূলত যে জিনিসটা বোঝাবে সেটা হলো যে একজন ডিকটেটর, একজন স্বৈরাচারী এক নায়ক কেমন হয় তার একটা বর্ণনা পাবো আমরা এই কবিতাটায়। এবার জেনে রাখি টেড হিউজ সম্পর্কে দু চার কথা। টেড হিউজ ছিলেন একজন ইংলিশ পোয়েট, অর্থাৎ তিনি ইংল্যান্ডের একজন পোয়েট ছিলেন। এবং তিনি শুধু একজন ইংলিশ পোয়েট ছিলেন তাই নয়, তিনি ছিলেন পোয়েট লরিয়েট। একজন পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট কথার অর্থ হলো সভাকবি। যেভাবে তোমরা গোপাল ভাঁড়ে দেখো সভাকবি, ঠিক সেরকম সভাকবি ছিলেন আমাদের এই টেড হিউজ। এবং তিনি 1984 সালে তিনি এই সভাকবির দায়িত্ব পালন করেন এবং আমৃত্যু তিনি এই আসনে কিন্তু ছিলেন। এবার আমাদের জানা দরকার হক রোস্টিং কবিতাটা কি ধরনের কবিতা। দেখো, হক রোস্টিং কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ কি তোমরা আগেই পড়েছো, ইউলিসিস এবং মাই লাস্ট ডাচেস, এগুলো যেমন ড্রামাটিক মোনোলগ ছিল, যেখানে সেই স্পিকারের যে স্বকথন সেটাকে একটা ড্রামাটাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। এখানেও ঠিক সেরকমই আমাদের যে হক বা বাজ পাখি, সেই বাজ পাখির যে কথন, সেই কথনটাকেই আমাদের এখানে তুলে ধরা হয়েছে। এবার এই যে বাজ পাখিটা, সে কিন্তু আমাদের যে ডিকটেটর, এই ডিকটেটর মাইন্ডসেটের মানুষদের প্রতীক। এই কবিতাটা কবে পাবলিশ হয়? এই কবিতাটা প্রথম পাবলিশ হয়েছিল 1960s-এ। 1960। এবং যে কালেকশনে পোয়েমটা পাবলিশ হয়েছিল সেই কালেকশনটার নাম হচ্ছে, দেখো, সেই কালেকশন হচ্ছে লুপারকাল। LUPER, লুপারকাল, CAL, লুপারকাল। এবার সাধারণত তোমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। যদি এটা অনার্সের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু তোমাদের নিচে দাগ দিতে হতো, ঠিক আছে, জেনে রাখলে। এবার চলো কবিতাটাই আমরা ঢুকবো। I sit in the top of the wood, my eyes closed. এখানে আই মানে কে বলতো? এই যে একটু আগেই বললাম এটা ড্রামাটিক মোনোলগ, সেই জন্য আই হচ্ছে কিন্তু যে বক্তা কথা বলছে সেই, অর্থাৎ এখানে আই হচ্ছে হক। এখানে হককে পার্সনিফাই করা হয়েছে। দেখো, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। আমি বসে থাকি জঙ্গলের সব থেকে উঁচু যে গাছ আছে সেই গাছের মগ ডালে আমি বসে থাকি। মাই আইজ ক্লোজড, তার চোখ কেমন? তার চোখ বন্ধ। আচ্ছা, আমরা চোখ বন্ধ করে কখন থাকি? যখন আমরা বিশ্রাম নিই। অর্থাৎ এই যে বাজ পাখিটা সেও কিন্তু বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, তার বিশ্রাম নেওয়ার কারণ কি? তার বিশ্রাম নেওয়ার কারণ হচ্ছে এই যে বাজ পাখি যেগুলো হয় সেগুলো হচ্ছে দ্য এপেক্স এরিয়াল প্রেডেটর, অর্থাৎ আকাশের সব থেকে খতরনাক বা সব থেকে উচ্চ পর্যায়ের খাদক
হচ্ছে আমাদের এই বাজ পাখিরা। তার কোনো ভয় নেই। তার ভয় নেই কেন? তার ভয় নেই একটা কারণেই, যে যেহেতু সে টপ পজিশনে আছে, সেই জন্য তাকে অন্য কোনো প্রেডেটর তাকে ক্ষতি করবে না, তার কাছে সে পৌঁছাতে পারবে না। সেই জন্যই ও গাছের মগ ডালে বসে থাকে। কারণ কি, তার যে এপেক্স পজিশন, তার যে সব থেকে উঁচু স্তরে সে রয়েছে, সেটার ইঙ্গিত হচ্ছে তার এই পজিশন। অর্থাৎ এখানে কিন্তু তার যে অ্যারোগেন্ট নেচার, তার যে অহংকারী মনোভাব, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সে বলছে, দেখো আমি কিন্তু এই উঁচু জায়গায় বসে আছি, মানে আমি হচ্ছি সব সর্বের সর্বা, তোমরা আমার ওপর দিয়ে যেতে পারবে না, এবং আমার কারোর ভয় নেই। ইনঅ্যাকশন, স্থির বসে আছে। নো ফলসিফাইং ড্রিম, কোনো কি নেই, কোনো আলতু ফালতু বা বাজে স্বপ্ন সে দেখে না। অর্থাৎ আমরা স্বপ্নে মাঝে মাঝে দেখি সুপারম্যান হয়ে গেছি, স্পাইডারম্যান হয়ে গেছি, বা মাঝে মাঝে দেখছি যে আমরা আইফোন কিনতে চলে গেছি অ্যাপেল স্টোর। কিন্তু সব স্বপ্ন কি কখনো সত্যি হয়? কখনোই হয় না। তাই বলছে আমি ওরকম বাজে স্বপ্ন দেখি না, বা ভুয়ো স্বপ্ন আমি দেখি না। আমার যে স্বপ্ন আছে সে স্বপ্নগুলো সব সময় সত্যি হয়, এবং আমি যা ভাবি সেটাই করি। সে কি করছে দেখো, বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিড। দেখবে বাজ পাখিদের বা চিল গোত্রীয় পাখিদের ঠোঁটটা এরকম একটু বাঁকা টাইপের হয়ে থাকে, ও তাদের নখগুলোও এরকম বাঁকা বাঁকা নখ হয়ে থাকে, এরকম বাঁকা বাঁকা নখ হয়ে থাকে ওদের। সেখানেই বলছে যে বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, তার বাঁকা চঞ্চু এবং বাঁকা পায়ের মাঝখানে সে কি করে রাখে, কি সমস্ত কিছু জানোয়ারদের বা সমস্ত কিছু জন্তুদের সে ধরে রাখে। অর্থাৎ এখানে কিন্তু হুক মানে হচ্ছে বাঁকা, হুক মানে হচ্ছে বাঁকা। এর মধ্য দিয়ে কিন্তু আর একটা জিনিসও পরিষ্কার, একটু ভেবে দেখো, যে সাধারণত যারা ডিকটেটর বা এক নায়ক হয়ে থাকে, স্বৈরাচারী শাসক হয়ে থাকে, তাদের কিন্তু চিন্তা ভাবনা খুব বিকৃত হয়। তারা এক্ষুনি মনে হলো যে এই রাজ্যের সঙ্গে এই রাজ্যে যুদ্ধ লাগিয়ে দেবো, চলো লাগিয়ে দিই, তারা লাগিয়ে দেবে। এক্ষুনি মনে হলো কারফিউ জারি করে দেবে যে কোনো জায়গায়, করে দিতেই পারে। তাই সে সমস্ত ডিকটেটরদের বিকৃত চিন্তা ভাবনা, সে বিকৃত চিন্তা ভাবনা আমাদের এই হুকড হেডের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আর হুকড ফিট মানে হচ্ছে কি, হুকড অ্যাকশনস। এখানে ফিট মানে কিন্তু পা নয়, এখানে ফিট মানে হলো অ্যাকশন, অর্থাৎ বিকৃত কাজকর্ম। যেমন ধরো, রাজা ভাবলো যে, বা ডিকটেটর ভাবলো আজকে সেখানে আমি কারফিউ জারি করে দেবো, ভাবলো কারফিউ জারি করবো, করেও দিল তাই, কারফিউ জারি করে দিল। অর্থাৎ বাঁকা বাঁকা চিন্তাধারা ও বাঁকা বাঁকা চিন্তাধারার মাধ্যমে যে সে কাজগুলো করে, সেই কাজগুলোকে কিন্তু এখানে ফিটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর ইন স্লিপ বা ঘুমের মধ্যে, রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, এবং সে ঘুমের মধ্যে কি করে, রিহার্সাল করে, প্র্যাকটিস করে, কি করে, পারফেক্ট কিলস, নিখুঁত শিকার, অ্যান্ড ইট এবং খাওয়া। অর্থাৎ আমরা যদি ঘুমাই, বিভিন্ন রকম স্বপ্ন দেখি। ও বলছে আমি ভুলভাল স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন দেখি যে কিভাবে শিকারটা আমি করব, কিভাবে খাবারটা আমি খাবো, এবং সেগুলো একদম পারফেক্ট হবে। অর্থাৎ ছোঁ মেরে উড়ে গিয়ে ইঁদুর ধরে নিয়ে খেয়ে নেবো, বা ছোঁ মেরে উড়ে গিয়ে একটা মাছ ধরে নিয়ে চলে আসবো, এবং সেটা হবেই হবে, অনবরত হতে বাধ্য। এমন চিন্তাধারার মালিক হচ্ছে আমাদের এই বাজ পাখি। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। দেখবে জঙ্গলে বিভিন্ন রকম গাছ হয়, যেমন বিরুৎ জাতীয় গাছ হয়, গুল্ম জাতীয় গাছ হয়, আবার কিছু বৃক্ষ জাতীয় উঁচু গাছ হয়। যেমন ধরো তাল গাছের মতো উঁচু যদি গাছ হয়, খুব উঁচু গাছ হবে। এবার বলছে দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, সেই জঙ্গলে যত উঁচু উঁচু গাছ আছে সেইগুলো আমার সুবিধার জন্যই তো। এখানে কনভিনিয়েন্স মানে হলো সুবিধা। বলছে ওই যে গাছগুলো আছে, ওগুলো তো আমার সুবিধার জন্যই আছে। কেন সুবিধা, কেন বলো দেখি। দেখবে সাধারণত চিল বা বাজ পাখি এটা উঁচুতেই উঠতে পছন্দ করে। তো উঁচুতে উঠতে পছন্দ করে কেন? কারণ ওপর থেকে সব জিনিস পরিষ্কার ভাবে দেখতে পায়। সেই জন্যই বলছে এই যে উঁচু স্থানটা, এটা আমার সুবিধার জন্যই। আবার যদি তুমি সমাজের দিক থেকে দেখো, যারা
রাজনৈতিকভাবে জড়িত বা যারা রাজনীতিবিদ বড় মাপের বা যারা ডিক্টেটর, তারা কিন্তু অনেক উঁচু স্তরে থাকে, তাদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার। The air's buoyancy and the sun's rays, এখানে বায়ান্সি বা বুয়ান্সি মানে হচ্ছে প্লবতা। তোমরা পড়েছিলে ক্লাস 8-এ, সরি ক্লাস 9-10-এ পড়েছিলে তোমরা প্লবতা। সে প্লবতার কথা বলা হচ্ছে। প্লবতা কি? ধরো একটা গাছের গুঁড়িকে তুমি জলের ওপর ছেড়ে দিলে, সে গাছের গুঁড়িটাকে জল চাপ দেবে ওপরে ভেসে থাকার জন্য, ওইটা হচ্ছে প্লবতা। অ্যান্ড দ্য সানস রেজ, এবং সূর্যের কিরণ বলছে আর অ্যাডভান্টেজ টু মি, আমার সুবিধার জন্যই যেগুলো রয়েছে। দেখবে একটা একটা চিল বা একটা বাজ পাখি যখন ওড়ে, বাজ পাখি উঠছে, সে কিন্তু দেখবে কখনো ডানা ঝাপটায় না। যখন খুব উঁচুতে ওড়ে সে কিন্তু কখনো ডানা ঝাপটায় না, প্লেন ডানা মেলে ঠিক এরকম ভাবে থাকে। আর এটা এইভাবে থাকে, ডানা কখনো সে ঝাপটায় না। অর্থাৎ সে ডানা ঝাপটায় না কেন? কারণ তার সুবিধা রয়েছে, হাওয়াটা তাকে একদম স্পেসিফিক জায়গায় চাপ দেবে এই ডানাগুলোতে, এবং সেই হাওয়ায় তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এবং সে কখনোই ডানা ঝাপটায় না। অর্থাৎ বলছে এই যে বায়ু যে আমাকে চাপ দিয়ে নিচ থেকে তুলে দেয় উপরে এবং আমাকে উঠতে সাহায্য করে, এবং এই যে সূর্যের কিরণ যে আমাকে চারিদিক দেখতে সাহায্য করে, এগুলো তো আমার সুবিধার জন্যই বানানো। আমি বলেছি বানাতে হবে, তাই বানিয়ে দিয়েছে প্রকৃতি। And the earth's face upward for my inspection, এবং বলছে পৃথিবীর মুখটা যে ওপরের দিকে থাকে, মাঝে মাঝে কোনো জায়গায় কি পৃথিবী দিগন্ত রেখা বেঁকে গেছে, ওগুলো তো আমার সুবিধার জন্যই, যাতে আমি সহজে কি করতে পারি, যাতে আমি সহজে শিকারগুলোকে দেখতে পারি, সেই জন্যই কিন্তু এগুলো বানানো হয়েছে। বলছে পৃথিবীতে যাবতীয় কিছু যা সৃষ্টি হয়েছে, এই বাজ পাখিটা বলছিল আমার সুবিধার জন্য, এমনি এমনি বানানো হয়নি। My feet are locked upon the rough bark, বলছে আমার যে পা, সে পা গুলো কোথায় আটকানো? সে পা গুলো গাছের শক্ত বা খসখসে যে বাকল, সে খসখসে বাকলের ওপর এঁটে বসে গেছে। তাহলে দেখবে যখন কোনো বাজ পাখি বা চিল জাতীয় পাখি গাছের ডালে বসে, নখগুলো যেন মনে হয় একদম ঢুকে গেছে গাছের ছালের মধ্যে। এটা কিন্তু আর একটা ইঙ্গিত এখান থেকে হয়। একটু ভেবে দেখো যে যখনই কোনো ডিক্টেটর বা যখনই কোনো রাজনৈতিক শাসক তার চেয়ারটা পায়, সে কিন্তু চেয়ারটা সহজে ছাড়তে চায় না, কারণ সেটা হচ্ছে তার পাওয়ারের ইঙ্গিত। ঠিক সেরকম এই বাজ পাখিটাও বলছে যে আমি এই যে শক্ত করে বসে রইলাম এখানে, এটা আমার পাওয়ারের ইঙ্গিত, এটা আমি খুব কষ্ট করে পেয়েছি, এবং এখানে আমি কাউকে আসতে দেবো না, এটা আমারই থাকবে, ইটস মাই প্রপার্টি। তারপর বলছে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন। দেখো ক্রিয়েশনের সিটা ক্যাপিটালে আছে, এটা কিন্তু ক্রিয়েশন বলতে গডকে বোঝানো হয়েছে। বলছে গড, সে তো সমস্ত জন্তুকে সাধারণভাবে তৈরি করেছে অল্প সময় নিয়ে, কিন্তু আমাকে সে নিখুঁত ভাবে তৈরি করেছে। আমি কোনো খেলনা নই, আমি খুবই বিশেষ। তাই গড আমাকে যত্ন করে বানিয়েছে, যত সময় লাগে তার সমস্ত কিছু বানাতে, সে সমস্ত কিছু সময় নিয়ে সে আমাকে বানিয়েছে। কি বানিয়েছে? টু প্রডিউস মাই ফুড, বেছে বেছে ভেবে চিনতে সে আমার পা বানিয়েছে, অ্যান্ড মাই ফেদে, এবং আমার পালক বানিয়েছে। নাও আই হোল্ড ক্রিয়েশন আন্ডার মাই ফুট। এখানে ক্রিয়েশন মানে কিন্তু আর গড নয়, এটা ক্রিয়েশন মানে হচ্ছে এইখানে যে গডের সমস্ত ক্রিয়েশনকে সে নিজের পায়ের তলায় দমিয়ে রাখে। অর্থাৎ গড তাকে সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে গডই হচ্ছে সুপ্রিম তার কাছে। তার কাছে মানে হকের কাছে হকই সুপ্রিম। তাই হক বলছে যে গড আমাকে বানিয়েছে ঠিকই, কিন্তু এবার যেহেতু আমি সবচেয়ে স্পেশাল, আমি এবার গডের তৈরি সমস্ত জিনিসপত্রকে নিজের পায়ের তলায় দমিয়ে রাখবো। যেমন একজন ডিক্টেটর বা একজন স্বৈরাচারী শাসক করে থাকে কি, তার সমস্ত প্রজাদেরকে তার পায়ের তলায় দমিয়ে রাখে,
ঠিক এই হকও কিন্তু সেরকমই, সমস্ত ক্রিয়েশনকে যে পায়ের তলায় দমিয়ে রাখবে। অর ফ্লাই আপ, বা উপরে উড়ে যাব, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, বা যা কিছু আছে সব কিছু ঘুরে ঘুরে আমি ইন্সপেকশন করব ঘুরে ঘুরে। আই কিল ওয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। আমি হত্যা করি যেখানে আমার ইচ্ছা, কারণ সবকিছুই তো আমার। দেখবে প্রাচীনকালে যখন বা মধ্যযুগে রাজারা যখন শাসন করত, তাদের যেখানে ইচ্ছা হতো সেখানে যেত, যে রাজ্য মনে হতো সে রাজ্যে আক্রমণ করত, আর সেখানকার ধন সম্পত্তি লুট করত। অর্থাৎ স্বৈরাচারী শাসকরা যেমন হয়, এই দুই স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু হকের সে স্বৈরাচারী যে মানসিকতা, সে স্বৈরাচারী মানসিকতা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। একজন স্বৈরাচারী রাজা যেমন যেখানে ইচ্ছা সেখানে যায়, সেখানে গিয়ে লুটতরাজ চালায়, এবং সেখানে গিয়ে সে কি করে, সমস্ত কিছু সম্পত্তি লুণ্ঠন করে মানুষকে কষ্ট দেয়। এই হকও কিন্তু অনেকটা সে সেরকমই কথাবার্তা বলছে। তাহলে এখানে স্বৈরাচারী মনোভাবকে বলছেন কি দিয়ে, এই কিল দিয়ে কিন্তু, হ্যাঁ। আর ইট মানে কিন্তু ক্ষুধার কথা বলা হয়েছে। ক্ষুধা মানে কিন্তু যে সে ক্ষুধা নয়, এখানে মানুষের যে লাস্ট, যে কাম ভাব, সেটাকে কিন্তু প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মানুষের যেমন আদিম সত্তা হচ্ছে লাস্ট, তেমনি বলছে আমিও, অর্থাৎ একজন ডিক্টেটর যেমন যেখানে যেটা লাস্ট জাগ্রত হয় সে সেখানে সেটা পূরণ করতে চাইবে, আর যেখানে তার কোনো কাজ করতে ইচ্ছা হবে সেখানে সে কাজ করবে, যাকে হত্যা করতে ইচ্ছা হবে তাকে সে হত্যা করবে। একজন ডিক্টেটর যেমন যুদ্ধে বৃদ্ধ বাচ্চা মানে না, 8 থেকে 80 মানে না, সেরকমই এই হকে কিন্তু বলছে আমি কাউকে মানি না, আমি সবাইকে খতম করতে পারি। there is no sophistry in my body, আমার মধ্যে কোনো রকমের খুঁত নেই। এখানে খুঁত মানে কিন্তু দৈহিক কোনো খুঁত নয়, এখানে খুঁত বলতে বোঝানো হয়েছে আমাদের যে করুণা ভাব। এখানে সফিস্ট্রি মানে কিন্তু মানুষের যে করুণা ভাব, সে মনের যে করুণা, সে মানুষের মনের করুণাকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ থাকলেই তার মধ্যে কি হবে, মান থাকবে, মানুষের মধ্যে হুঁশ থাকবে, অর্থাৎ তার মধ্যে আবেগ থাকবে। অর্থাৎ এই যে হক বলছে আমার মধ্যে কোনো আবেগ নেই, যেমন স্বৈরাচারী শাসক, তার মধ্যে কোনো রকম আবেগ থাকে না, সে 8 থেকে 80 তার কাছে সবাই সমান, সে যাকে ইচ্ছা খতম করে দিতে পারে, যাকে ইচ্ছা সে বন্দি করতে পারে। এই হকও তেমনি সেরকম, সে যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারে। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, বলছে আমার স্বভাব কি, শিরশ্ছেদ করা। একজন শিকারী পাখি যেমন অভ্যাস, ঠিক সেরকমই অভ্যাস সবকিছুকে খতম করা, শিরশ্ছেদ করে দেওয়া। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, বলছে আমি হচ্ছি সেই যে মৃত্যু দান করে থাকি আমি। অর্থাৎ নিজেকে এখানে কিন্তু তিনি গড লাইক পাওয়ার দিলেন। টেড হিউজ এই পাখিটাকে গড লাইক পাওয়ার দিলেন। যেমন গড কি করেন, গড ক্রিয়েট করেন, প্রিজার্ভ করেন এবং ডিস্ট্রয় করেন, সেরকমই এই হককে কিন্তু তিনি গড লাইক পাওয়ার দিয়ে দিলেন, অর্থাৎ ডিস্ট্রাকশনের পাওয়ার দিলেন। বলছে আমি যখন ইচ্ছা তখন যে কাউকে আমি কি করতে পারি, যে কাউকে আমি মৃত্যু দান করতে পারি। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, কারণ আমার যাওয়ার যে একমাত্র পথ সেটা হলো সোজা। অর্থাৎ এখানে কি বলছেন, দেখবে কোনো বাজ পাখি কিন্তু খুব কম হয় যে শিকার হাতছাড়া করে ফেলে। দেখবে কোনো চিল যখন ছোঁ মেরে পুকুরে এসে পড়ে, যত বড় যত পিচ্ছিল মাছই হোক না কেন, নিজের পায়ে করে সে ধরে নেয় এবং সেটাকে পায়ে করে ধরে নিয়ে গিয়ে গাছের ডালে বসে সে তখন খায়। কিন্তু মাছরাঙা বা বক দেখবে তার ঠোঁটে করে ধরে। ঠোঁটে করে ধরা তো সোজা, পায়ে করে ধরাটাই মুশকিল। এই বাজ পাখি পায়ে করে ধরে, অর্থাৎ যেখানে ইচ্ছা সেখানে ছোঁ মেরে উড়ে গিয়ে শিকার করে নিয়ে চলে আসতে পারে। তার মধ্যে কোনো ভনিতা নেই, সে ভনিতা করে না। বাঘ, সিংহ বা চিতারা কি করে, কি ওঁত পেতে বসে থাকে, ঘাপটি মেরে বসে থাকে, কখন কোন শিকারে আসবে তার উপর ঝাঁপিয়ে পড়বো। ওইটাই হয় আমাদের বাঘ, সিংহ এবং চিতাদের মূল ভাবনা। কিন্তু কোনো বাজ পাখিকে তুমি আজ আজ পর্যন্ত ওঁত পেতে বসে থাকতে দেখেছো, ঘাপটি মেরে বসে থাকতে দেখেছো? কখনোই দেখোনি।
সে সোজা উড়ে যায়, শিকার করে, আবার নিয়ে চলে আসে। Through the bones of the living, no arguments assert my right. আমি যে শিকারটাকে করি তার হাড় বের করে আমি রেখে দিই, অর্থাৎ যখনই তাকে আমি শিকার করি সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদান আমি করে দিই। এখানে হাড় মানে কি, তাকে আমি মাটিতে মিশিয়ে দিই বা হাড়ে পরিণত করে রেখে দিই। এবং আমার এই যে অধিকার, সে অধিকারের ওপর কোনো কথা হবে না, আমার ওপর কথা হবে না। এখানে একটা সংস্কৃত শ্লোক মনে পড়ছে, আহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা। ঠিক সেরকম অনেকটা মনে হচ্ছে এই বাজ পাখির কথার মধ্যে দিয়ে বলছে, আমি সর্বের সর্বা, আমি শেষ কথা, আমার ওপর দিয়ে কোনো কথা হবে না এবং আমার ক্ষমতা নিয়ে কোনো রকম প্রশ্ন হবে না। দ্য সান ইজ বিহাইন্ড মি। দেখো আমি যে উড়ি, সূর্য তো আমার পেছনে আমাকে ফলো করে, আমার আগে আগে যাওয়ার ক্ষমতা আমি ওকে দিইনি, সেই অধিকার আমি ওকে দিইনি। তাহলে দেখো কতটা অহংকারী না হলে এই কথাটা বলা যায়। কারণ বলছে সূর্যকেও আমি পেছনে রেখে দিয়েছি, আমার সামনে আসতে দিই না। কোথায় একটা সেলেস্টিয়াল বডি তার থেকেও নিজেকে অধিক মনে করছে। তাহলে দেখো কতটা অহংকারী। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান। যবে থেকে আমি শুরু করেছি তবে থেকে কিচ্ছু পাল্টায়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আমার চোখ কোনো কিছু পরিবর্তন করতে দেয়নি, অর্থাৎ আই ওয়ন্ট অ্যালাউ চেঞ্জ। আমি পরিবর্তন আসতে দেবো না, যা আছে তাই থাকবে, যেমন চলছে তেমন চলবে, আমি কোনো রকমের পরিবর্তন আসতে দেবো না। এটাই কিন্তু আমাদের এই হক বলছেন, যে যবে থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে আমি তবে থেকে বলেছি খবরদার যেন না পাল্টায়, যেমন আছে তেমন থাকবে। আমার চোখ দিয়ে আমি সবকিছু দেখি, যে যেন কিছু পরিবর্তন হয়নি, তো যদি পরিবর্তন হয় সঙ্গে সঙ্গে শেষ করে দেব। সূর্যকে বলেছি রোজ পূর্ব দিকে উঠবি, পশ্চিম দিকে অস্ত যাবি, এর যদি অন্যথা হয় দেখে নেবো। সেরকমই যেন বলছে যে আমার চোখ কিন্তু কোনো পরিবর্তন হতে দেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, এবং যেমন চলছে আমি তেমনই চলতে দেবো। আচ্ছা, কবিতাটা শেষ। কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমরা তো জানোই এই কবিতাটা খুব সুন্দর কবিতা, কিন্তু এই কবিতাটা সম্পর্কে যদি তোমরা আরো পড়তে চাও, দেখো আমার একটা পিডিএফ বানানো আছে। দেখো এই একটা পিডিএফ, এই পিডিএফটা তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এখানে স্ট্যান্ডজা ওয়াইজ প্যারাফ্রেজ আছে, অ্যানোটেশনস আছে, রেটোরিক্যাল ডিভাইস, বেঙ্গলি মিনিং, বাংলা শব্দার্থ, সব কিছু তোমরা এই পিডিএফটা থেকে পেয়ে যাবে। কোথায় পাবে? আমার টেলিগ্রাম চ্যানেলে। কদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, ওখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে এটা তোমরা ডাউনলোড করতে পারবে। Thank you for watching this video till the end. Hope to see you in the next video. Till then, take care and have a nice day.